আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ ও তাঁর পরিবারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, ভাইয়ের অপরাধে সহায়তার অভিযোগ। দ্বিতীয় ধাপে 10 জেলার 156 উপজেলায় ভোট গ্রহণের পর চলছে গণনা। এ দফায়ও কম ভোটার উপস্থিতিতে শান্তিপূর্ণ ভোট গ্রহণ। এবং হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট রাইসির প্রথম জানাজার নামাজে লাখো মানুষ। নতুন নির্বাচন 28শে জুন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটের বিবৃতিতে বলা হয়েছে, জেনারেল আজিজ আহমেদের কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠানের প্রতি জনগণের বিশ্বাসকে ক্ষুণ্ণ করেছে। আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কার্যকলাপের জন্য জবাবদিহি এড়াতে সহায়তা করেছেন। বিভিন্ন সামরিক চুক্তির বিষয়ে আজিজ তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন এবং তার ব্যক্তিগত স্বার্থে ঘুষ নিয়েছেন। এই পদক্ষেপের ফলে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য হিসেবে বিবেচিত হবেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল এম এ আজিজ বলেছেন, এ ঘটনা ব্যক্তি আজিজের একার অসম্মান নয়, এতে আরও অনেকেরই অসম্মান হয়েছে। শতভাগ পেশাদারিত্ব বজায় রাখতে গিয়ে দেশি বিদেশি মিথ্যা আক্রোশের শিকার হয়েছেন বলেও তিনি জানান। 2018 সালের নির্বাচনে সরকারকে ক্ষমতায় আনতে কোনো কাজ করেননি। সেনাপ্রধান হিসেবে নিরাপত্তা নিশ্চিত করেছেন জানিয়ে বলেন, আমেরিকার এই নিষেধাজ্ঞায় তিনি অসম্মানিত এবং স্তম্ভিত। সময় ইসলাম জানাচ্ছেন। বিতর্ক আর সমালোচনা ছিল বহু আগে থেকেই, কিন্তু অবসরে যাওয়ার 3 বছর পর আমেরিকা কেন তাকে ও তার পরিবারের সদস্যদের উপর নিষেধাজ্ঞা জারি করল, সেই প্রশ্নের জবাব নিজেই খুঁজছেন অবসরপ্রাপ্ত জেনারেল এম এ আজিজ। সৈনিক হিসাবে মনোবল বেশ কঠিন, তবে ব্যক্তি হিসাবে মার্কিন এই নিষেধাজ্ঞা জারিতে হতভম্ব তিনি। প্রথমে জানতে চাই আপনি কেন অবসরে এসেছি। এই আগামী 24 তারিখে হলো আমার 3 বছর পুরো হবে। তো এতদিনে নাই, আল জাজিরাতে যখন অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান প্রচারিত হলো তারপরে নাই, চাকরিতে থাকা অবস্থায় নাই, রিটায়ারমেন্টের ইমিডিয়েটলি পরে নাই। 3 বছর হয়ে গেল আমি রিটায়ারমেন্ট আসলাম। হয় এটা তো আমারও তো ইটস এ বিগ সারপ্রাইজ টু মি অ্যাজ ওয়েল। আমি আসলে বুঝতে পারছি না যে এর কি মিন করতে চাচ্ছি, কি ইন্ডিকেট করতে চাচ্ছি। বলেন, কোনো প্রোটোকল না মেনে এই কাজ করেছে আমেরিকা। দেশটির আনা সব অভিযোগ মিথ্যাচার বলেও দাবি তার। অফিসিয়াল বা অন্যান্য যে সমস্ত হলো যে প্রসিডিওর আছে সেটাকে অ্যাভয়েড করে আমি আমার পদ পদবি ব্যবহার করে আমার ভাইকে টু ইভেড অ্যাকাউন্টেবিলিটি অফ হিজ ক্রাইম ইন বাংলাদেশ, এটা হলো ফার্স্ট এলিগেশনটা। এটা আমি নাকি করেছি। এখন কথা হলো কোথায় করলাম আমি? শতভাগ পেশাদারিত্ব পালন করতে গিয়েই দেশে বিদেশে আক্রোশের শিকার বলে তার উপলব্ধি। আমি যদি আমার দায়িত্বের প্রতি যে না, দেশে অরাজকতা হচ্ছে, আই মাস্ট অ্যাসিস্ট, পুলিশকে মারতাছে আমি যে তাদেরকে অ্যাসিস্ট করবো, এখানে হলো যে পেট্রোল বোমা মারতাছে ইয়ে করতেছে আমি অ্যাসিস্ট করবো, যা যদি ওখানে যদি আইন শৃঙ্খলার যদি কোনো জায়গায় যদি ইমপ্রুভ করে থাকে, আমি তো মনে করি যে আই হ্যাভ পারফর্ম মাই ডিউটিস। স্পষ্ট জানালেন, 2018 সালে জনতার ভোটে বর্তমান সরকার ক্ষমতায় এসেছিল। সেনাপ্রধান হিসাবে শুধু তিনি তার দায়িত্ব পালন করেছেন। ম্যান্ডেট যেটা ছিল অ্যাজ হেড অফ দ্য অর্গানাইজেশন, আমি সেটাই করেছি এবং এই কাজ পালন করতে যায় আমি পুলিশ বলেন, আনসার বলেন, অন্য যারা ছিল সবাইকে আমি সহযোগিতা করেছি আমার বাহিনী, আমার অধীনস্থ বাহিনীকে দিয়ে। এই সহযোগিতার সুফল যদি কোনো কেউ যদি পেয়ে থাকে আর যদি এটা যদি কারো বিপক্ষে যায় থাকে, they should not blame me. তিনি ক্ষমতার চেয়ারে থাকাকালীন ভাইদের কোনো সুবিধা দেননি, গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কখনো আঘাত করেননি বলে জানান সাবেক সেনাপ্রধান। আর যদি কেউ যদি মনে করে যে না এটা হলো যে একক জেনারেল আজিজকে, সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ অবসরপ্রাপ্ত, তাকে আক্রমণ করা হয়েছে, এটা কারো মাথা ব্যথা না, বাস লেট ইট। সময় ইসলাম, চ্যানেল আই, ঢাকা।
সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজের ওপর ভিসা নিষেধাজ্ঞার বিষয়টি আগেই জানানো হয়েছিল যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসকে। রাজধানীতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা দেশটির ভিসা ও অভিবাসন আইনের আওতায় নয়, ভিন্ন আইনে আরোপ করা হয়েছে। পান্তুর রহমান জানাচ্ছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজন মিট দ্য প্রেসের অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ কথা বলেন চলমান রাজনীতি ও কূটনীতি নিয়ে। মন্ত্রী জানান, নতুন মেয়াদে নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে ৮০টির বেশি দেশ ও ৩২টি আন্তর্জাতিক সংস্থা। সে সময় চলমান আলোচিত প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন মন্ত্রী। ভিসা নীতি যেটি ঘোষণা করেছিল সেটি হচ্ছে 3C ভিসা পলিসি, হুইচ ওয়াজ আন্ডার দ্য ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট অফ দ্য US। আসলে যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছে সেটির অধীনে তো কারো উপর ইম্পোজ করা হয়েছে বলে এখন আমার জানা নেই। জেনারেল আজিজের বিরুদ্ধে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে সেটা অন্য অ্যাক্টের অধীনে করা হয়েছে। ইউএসএতে আমাদের মিশনকে আগে জানানো হয়েছে, অর্থাৎ এটা পাবলিক করার আগে জানানো হয়েছে। তা আমরা মনে করি যে আমরা ইউএসের সাথে আমরা এঙ্গেজমেন্টের মধ্যে আছি, কিন্তু সেনাবাহিনীর বিষয় এটা সেনাবাহিনীর বিষয়ের ক্ষেত্রে আমাদের আমি এই মুহূর্তে কিছু বলতে চাই না, যেহেতু সাবেক সেনাপ্রধান, এটি সেনাবাহিনীর বিষয়। ভারতে নিখোঁজ ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে খুঁজে পেতে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। কথা বলেন বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়েও। ইউএস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট তিনি এসেছেন উইথ এ ভেরি পজিটিভ নোট, এবং তিনি যেটি বলেছেন আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চাই, পুটিং অ্যাসাইড দ্য ইস্যুস দ্যাট ক্রিয়েটেড কনফিউশন ইন দ্য রিলেশনশিপ, সেগুলোকে দূরে রেখে আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চাই। এটিই ছিল তার বক্তব্য, একই বক্তব্য আমাদেরও ছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং হামাস নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারিকে বর্তমান সংঘাতময় পরিস্থিতিতে যথাযথ মনে করেন মন্ত্রী। আইসিসির প্রসিকিউটর যেই দাবিটা জানিয়েছে, আমি মনে করি এটি যথাযথ। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা। দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে চাঁদপুর সদরে ঘোড়া প্রতীক নিয়ে ৫০,৮৬৯ ভোট পেয়ে হুমায়ুন কবির সুমন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আইয়ুব আলী ব্যাপারী দোয়াত কলম প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩৭,৬৭৩। কুড়িগ্রাম সদর উপজেলায় মঞ্জুরুল ইসলাম রতন, রাজারহাট উপজেলায় জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি, উলিপুর উপজেলায় সাজ্জাদুর রহমান তালুকদার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ১৫৬ উপজেলায় মোট ভোটার ছিল ৩,৫২,০৪,৭৪৮ জন। ২৪টি উপজেলায় ভোট হয়েছে ইভিএমে। দ্বিতীয় দফার উপজেলা ভোটে কুমিল্লা আদর্শনগর এবং রাউজান উপজেলায় সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই নির্বাচিত হয়েছেন। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের প্রথম জানাজার নামাজ তাবরিজ শহরে হয়েছে। দ্বিতীয় জানাজার নামাজের জন্য তাদের মরদেহ বুধবার তেহরানে নেওয়া হবে। প্রেসিডেন্টের মৃত্যুর ৫০ দিনের মধ্যে নির্বাচনের আইনি বাধ্যবাধকতা থাকায় ২৮ জুন ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। ইরানি প্রেসিডেন্টের মৃত্যুতে বাংলাদেশে ২৩ মে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। মাহফুজুল হাসান জানাচ্ছেন। ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান সহ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের জানাজার নামাজে অংশ নেন লাখো মানুষ। জানাজা শেষে প্রয়াত প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানান তাবরিজের মানুষ। বুধবার মরদেহ নেওয়া হবে তেহরানে। ইতোমধ্যে তেহরানে রাইসি স্মরণে আয়োজন চলছে। প্রেসিডেন্টকে স্মরণ ও শোক জানাচ্ছেন ইরানিরা। বুধবার তেহরানে রাইসির দ্বিতীয় জানাজার নামাজ হওয়ার কথা রয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তাতে অংশ নেবেন। বৃহস্পতিবার রাইসিকে তার জন্মস্থান মাশহাদে দাফন করা হবে। রাশিয়া ও ইরাক সহ বিভিন্ন দেশে ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নানা আয়োজনে স্মরণ করা হচ্ছে। নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
মাহফুজুল হাসান, চ্যানেল আই। সংবাদের এ পর্যায়ে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। বিরতির পর আবারও আমন্ত্রণ। সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের 17তম কাউন্সিল অব দ্য কলেজ সভা হয়েছে। সভায় ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, মেজর জেনারেল এ.কে.এম. মোস্তফা কামাল পাশা, অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ জুবায়ের সালেহিন, কমান্ড্যান্ট আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও মেজর জেনারেল কাজী রশিদুন নবী সহ সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তারা ছিলেন। প্রতিরক্ষা, অর্থ, শিক্ষা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন সভায়। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। লন্ডন থেকে সিঙ্গাপুরগামী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির শিকার হলে এক আরোহী নিহত এবং 30 জনেরও বেশি আহত হয়েছেন। সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিবৃতিতে জানানো হয়েছে, বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্থানীয় সময় সোমবার সকাল 10:38 দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের SQ321 ফ্লাইটটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আকস্মিক দুর্ঘটনার কবলে পড়ায় বিমানের পাইলট থাইল্যান্ডের দিকে বিমানের গতিপথ পরিবর্তন করে সুবর্ণভূমি বিমানবন্দরে অবতরণ করেন। ওই ফ্লাইটে মোট 211 জন যাত্রী ও 18 জন ক্রু ছিলেন। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দিতে থাইল্যান্ড কর্তৃপক্ষ কাজ করছে। এবারে কৃষি সংবাদ। অপরিকল্পিতভাবে জমিতে সার প্রয়োগের কারণে নষ্ট হচ্ছে মাটির গুণাগুণ, কমছে ফসল উৎপাদন। প্রতি বছর সরকার কয়েক হাজার কোটি টাকা লোকসান গুনছে। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চলতে থাকলে মাটি তার ফসল উৎপাদনের ক্ষমতা হারাবে। সম্প্রতি মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বিজ্ঞানীদের গবেষণায় এই চিত্র উঠে এসেছে। এবারে প্রকৃতি সংবাদ। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দিনাজপুরের রামসাগর দিঘি। দিঘির শান্ত শীতল জলের বিশালতা, চারপাশের বৃক্ষরাজির ছায়া, সুনিবিড় অপরূপ সৌন্দর্য দেশ বিদেশের পর্যটকদের আকর্ষণ করে। বছরের প্রায় সব সময় পর্যটক এবং দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকে রামসাগর। তবে জীববৈচিত্র্যের সমাহার হলেও এই দিঘি অপরাধী এবং মাদকসেবীদের অভয়ারণ্য হয়ে উঠেছে। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ঈদের আগে সবসময় কিছু ব্যবসায়ী অতি মুনাফার জন্য দাম বাড়িয়ে থাকে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। তাই ঈদের আগে বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ডলারের নতুন করে নির্ধারণ করা দরে ভোক্তা পর্যায়ে প্রভাব পড়বে না। ঈদের আগে ভোজ্য তেলের দাম বাড়ানো হবে না বলেও জানান তিনি। কুরবানি ঈদ আসতেছে, ঈদ আসলেই আমাদের দেশে কিছু লোক আছে যে সুযোগ সন্ধানী আমি বলবো, তারা মানে সাপ্লাই ঠিক থাকার পরেও আপনারা জানেন যে এবার ধানের বাম্পার ফলন হয়েছে এবং সেই সাথে সকল প্রয়োজনীয় যা জিনিস আছে সব কিছুই কিন্তু বাজারে অ্যাভেলেবেল আছে। তারপরেও দেখা যায় যে দুই এক জায়গায় জিনিসপত্রের দাম একটু বেড়ে যাচ্ছে। বাজারের সব মনিটরিংগুলি আবার সচল করব, যাতে কোনোভাবেই সামনে ঈদকে কেন্দ্র করে কোনোভাবেই কেউ বাজারে কোনো রকম সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা না করতে পারে। সংবাদের সময় হলো আবারও বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে, হিউস্টনে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতির শেষ পর্বে শান্ত ও তার দল। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ।
ব্যাংক লুটেরা, ঋণ খেলাপি এবং অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশ করার সময় বেঁধে দিয়েছে গণসংহতি আন্দোলন। বাংলাদেশ ব্যাংক এলাকায় সমাবেশে সংগঠনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, 30শে জুনের মধ্যে তালিকা প্রকাশ করা না হলে আবারও সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি দেওয়া হবে। এর আগে সমাবেশে বাধা দেয় পুলিশ। সমাবেশকে ঘিরে বাংলাদেশ ব্যাংকের সামনে নিরাপত্তা জোরদার করা হয়। আগামী 30শে জুনের মধ্যে আপনাদেরকে এই সমস্ত ঋণ খেলাতে আর অর্থ পাচারকারীদের নামের তালিকা প্রকাশ করতে হবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। আর তা না করলে আমরা আবার আসব। আজকে আমরা যতজন এসেছি আরো বেশি সংখ্যায় আসব। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ আমাদের সাথে আসবে। এবারে খেলার খবর।